একবার ভাবুন তো, আপনি এমন একটা গুপ্তধনের নকশা পেলেন যেটা আপনি নিজের করে অর্জন করতে পারলে আপনি হয়ে যাবেন চির অমর, সেই সাথে হয়ে যাবেন অনেক ধন সম্পদের মালিক। কিন্তু এটা রাখা আছে পৃথিবীর এমন এক গোপন জায়গায় যেখানে এখন পর্যন্ত কোনো মানুষই পৌঁছাতে পারেনি। তাহলে কি আপনি এই দুঃসাহসিক মিশন কমপ্লিট করতে বের হবেন, নাকি এমন একটা সুযোগ পাওয়ার পরেও সেটাকে হাতছাড়া করবেন? আজকে ঠিক তেমনই একটা অসাধারণ গল্প শোনাবো, যেখানে প্রত্যেক মুহূর্তে থাকবে মৃত্যুর হাতছানি ও টান টান উত্তেজনা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নিকাব পরা একটি সুন্দরী মেয়ের পিছু করছে বেইন নামের একজন যুবক। কোনো এক অজানা শক্তি যেন মেয়েটির কাছে তাকে টেনে নিয়ে যাচ্ছে। একসময় মেয়েটি তার কাপড় ছেড়ে একটা সমুদ্রে ঝাঁপ দেয়, তখন বেইনও মেয়েটির সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর তারা একে অপরের সামনে আসলে কিছু বলার আগে আকাশ থেকে বজ্রপাতের মতো কিছু একটা মেয়েটির উপর এসে পড়ে। এই মেয়েটির নাম ছিল শার্লি। হঠাৎ মেয়েটিকে মাটির গভীর থেকে টানতে থাকে। বেন শার্লিকে অনেক বাঁচানোর চেষ্টা করে। একসময় মাটি তাকে তলিয়ে নিয়ে যায়। এক ধাক্কায় বেইনের চোখ খুলে যায়। বেইন বুঝতে পারে সে এতক্ষণ একটা স্বপ্ন দেখেছিল, আর এই স্বপ্নগুলো সে বিগত কয়েকদিন ধরে দেখতেছিল। এরপর বেইন তার ফ্রেন্ড কাইয়ের বাসায় চলে আসে। সে সেখানে গিয়ে দেখতে পায় এক মাফিয়া তাদেরকে বন্দি করে রেখেছে, কারণ ওই লোকটার কাছ থেকে কাই মোটা অঙ্কের টাকা লোন নিয়েছিল, আর সেই লোনটি পরিশোধ করতে না পারায় লোকটা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন বেইন লোকটাকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য বলে। সে বলে বন্ধুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। এটা বলার পর লোকটা বেইনকে বলে দূরে পাহাড়ের মধ্যে স্পিরিচুয়াল বন এনে দিতে পারলে সে তার বন্ধুকে তখনই ছেড়ে দিবে। এই বনটি যার কাছে থাকবে সে অমর হয়ে থাকে, তার সাথে সাথে অনেক ধন সম্পদের মালিক হয়। আর এই লোকটা মূলত এটাই চাইছিল। পরবর্তীতে বেইন কোনো কিছু না ভেবে সেও রাজি হয়ে যায়। এরপর বেইনের বন্ধু ইয়ক তাকে জানায় এই সেলেস্টিয়াল নকশা একটি মেয়ের কাছে পাওয়া যাবে। এরপর বেইন সেখানে পৌঁছালে সেই মেয়েটাকে দেখতে পায়, যে মেয়েটা তার স্বপ্নে অনেকদিন যাবৎ আসছিল। তাদের কথা শুনে শার্লি নামের সেই মেয়েটি নকশা দিতে রাজি হয়, আর এই নকশাটি তাদের পূর্বপুরুষদের ছিল। তাই শার্লি তাদেরকে একটা শর্ত দেয়, সেও তাদের সাথে থাকবে। এরপর তারা একটি বোর্ড নিয়ে বেরিয়ে আসে তাদের গন্তব্যে। বোর্ডের মধ্যে একজন লোক তার মুখ বেঁধে বসেছিল, অর্থাৎ সে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ শার্লি কিছু একটা আশঙ্কা করতে থাকে। তার হাতে থাকা কম্পোস্টটা কাজ করছে না, আর তখনই তাদের বোটটি বড় একটা কিছুর সাথে ধাক্কা লাগে। সকল যাত্রীদের নিরাপত্তার জন্য তাদেরকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। বেইন এবং তার বন্ধুরা অপেক্ষা করছে আসন্ন বিপদের জন্য। হঠাৎ করেই পানির নিচ থেকে অদ্ভুত দানবাকৃতির একটা প্রাণী তাদের বোর্ডে আঘাত করে। এতে বোর্ডের সামনের অংশ ভেঙে যায়। এতে করে শার্লি পানিতে পড়ে যাচ্ছিল। তখনই বেইন তাকে বাঁচিয়ে নেয়। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে দানবটির সাথে লড়াই করছিল, কিন্তু এই দানবটার চামড়া এতটাই শক্ত ছিল, কিন্তু তার উপর কোনো আঘাতের প্রভাবই পড়ছিল না। ইয়ক হিরোর মতো এসে দানবের মুখে আঘাত করে। দানবটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর শার্লি বারুদযুক্ত তীর ছুঁড়ে মারে দানবটির মুখে। এর ফলে দানবটি পানিতে ফিরে যায়। এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা এই দানবটিকে বন্দি করতে পারবে। তারা বোর্ডে থাকা স্যালোর ক্লোথটিকে খুলে জালের মতো করে ভালো করে বিছিয়ে দেয়। দানবটি তাদেরকে হামলা করতে আসলে তারা তাকে আটকে ফেলে, কিন্তু দানবটা এতটাই শক্তিশালী ছিল সে শ্যালোর ক্লোথটিকে মুহূর্তের মধ্যেই ছিঁড়ে ফেলে। এরপর সেখানে সেই রহস্যময় লোকটা চলে আসে, আর একটা ইলেকট্রিক ডিভাইস দিয়ে দানবটিকে আঘাত করলে দানবটি সেখান থেকে পালিয়ে যায়। এই লোকটির নাম ছিল ডক্টর সান। তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং সেলেস্টিয়াল বনের জন্য তাদের পিছু করেছে। সে বলে এই প্রাণীটা ওই জিনিসটার সুরক্ষার জন্য হামলা করেছিল। পথে আমাদেরকে আরো অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আর এই জ্ঞানমূলক কথাটিতে সবাই মুগ্ধ হয়ে তাকেও দলে নিয়ে নেয়। তখন সেখানে লিন নামের একটা মেয়ে আসে। আসলে ইয়ক এবং লিন তারা দুজনে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করে। তারা পাহাড়ের চূড়ায় সেই মন্দিরটিকে দেখতে পায় যেটার কথা নকশার মধ্যে লেখা ছিল। এরপর সবাই সাবধানতার সাথে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করে, কিন্তু তারা মন্দিরের মধ্যে তেমন কিছুই দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বেইন একটি গুপ্ত সুইচ পায়। সুইচটিকে ঘোরানোর সাথে সাথে সেখানে থাকা একটা গুপ্ত দরজা খুলে যায়, আর সেই পথ ধরে তারা একটি বিশাল সুড়ঙ্গের মধ্যে পৌঁছে যায়। কিছু দূর হাঁটার পর তারা একটি বন্ধ দরজা দেখতে পায়, যেটাতে বড় একটা প্রাচীন লক ছিল। কিন্তু বেইন দক্ষতার সাথে দরজাটিকেও খুলে ফেলে। ওই দরজার উপরে সবকিছু বরফের আবরণে ঢাকা ছিল, এজন্য সেখানে তাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। একটা সময় শার্লি সেখান থেকে পিছলে পড়ে, আর তাকে বাঁচাতে গিয়ে বেইনও পিছলে পড়ে। সে কৌশলে তার হাতে থাকা একটা ছুরি বরফের মধ্যে পুঁতে দিয়ে স্থির হয়, কিন্তু বাকি সবাই পিছলে গিয়ে তাদেরকেও সাথে নিয়ে নেয়। একটু দূরেই বরফের ধারালো টুকরো ছিল।
যেগুলোর সাথে আঘাত লাগলে তাদের মৃত্যু একদম নিশ্চিত। তারা সবাই বরফের ধারালো টুকরোর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন বেন লক্ষ্য করে বরফের ধারালো টুকরোগুলোর পাশে ছোট্ট একটি টানেল রয়েছে। বেন শার্লির সাহায্যে সবাইকে টানেলের দিকে ধাক্কা দিয়ে দেয়, আর তার সব বন্ধুরা টানেলের মধ্যে পড়ে যায়। এদিকে দেখা যায় বেন শার্লিকে টানেলের দিকে ধাক্কা দিয়ে সে নিজে বিপদের মধ্যে চলে যায়, কিন্তু শেষ মুহূর্তে শার্লি তার গ্লাবিং হুক ব্যবহার করে বেনকেও টানেলের ভিতরে নিয়ে আসে। তারা টানেলের ভিতর থেকে একটা গুহায় এসে পড়ে। সেই গুহায় তারা একা ছিল না। এরপর তারা নিজেদের সামলে কোনো মতে সামনে হাঁটতে থাকে, আর একটা সময় তারা গুহার চারপাশে অনেকগুলো হাড় দেখতে পায়, যে হাড়গুলো মূলত মানুষের ছিল। অর্থাৎ তাদের আগে যারা এই বন নিতে এসেছিল এই হাড়গুলো তাদের কাছে থাকা নকশা অনুযায়ী সেই গুহায় একটি গুপ্ত দরজা থাকার কথা। এরপর তারা সবাই মিলে মাটি খুঁড়তে থাকে, আর একটি গুপ্ত দরজা সেখানে খুঁজে পায়। যখন তারা গুপ্ত দরজাটিকে খোলার চেষ্টা করে, তখন তারা হঠাৎ করেই দেখতে পায় নেকড়ের মতো কিছু পশু তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখানে তারা বুঝতে পারে তাদের এখান থেকে বাঁচতে হলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর তারা যার যার হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ে। এই নেকড়েগুলো এতটাই হিংস্র ছিল যে তারা বেশিক্ষণ তাদের সাথে লড়াই করতে পারবে না। বেন তাদেরকে বলে, আমাদের এখনই উপরে যেতে হবে, তা না হলে এই নেকড়েগুলো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তারা একটি মশাল জ্বালিয়ে সেই নেকড়েগুলোকে দূরে সরিয়ে রাখছিল। বাকি সবাইকে একটি গাছের ডাল বেয়ে উপরে উঠতে বলে, কিন্তু তাড়াহুড়ো করে সেখানে পৌঁছানোর আগেই লতাটি ছিঁড়ে পড়ে যায়। এর ফলে যে কাঠ দিয়ে গর্ত ঢেকে রাখা হয়েছিল সেগুলো সেখান থেকে সরে যায় এবং সূর্যের আলো আসতে শুরু করে। সূর্যের আলো তাদের শরীরে লাগার সাথে সাথে নেকড়েগুলো জ্বলে যায়, কারণ নেকড়েগুলো সূর্যের আলো একদমই সহ্য করতে পারত না। শার্লি সেখানে পড়ে থাকা লতাগুলোকে বেঁধে উপরে ছুঁড়ে মারে। এরপর তারা এক এক করে বেয়ে আবার উপরে চলে আসে। যখন বেইনের পালা চলে আসে, তখন সূর্যের আলো আস্তে আস্তে চলে যায়। তখনই হঠাৎ করে একটি নেকড়ে এসে বেইনের উপর হামলা শুরু করে। নেকড়ের লিডার তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। যখনই নেকড়েটি তাকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই মেঘ চলে গেলে হঠাৎ করে সূর্যের আলো চলে আসে। বন্ধুদের সাহায্যে বেন সেই মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসে। এরপর তারা সবাই মিলে শহরের দিকে থাকা একটা বাড়িতে যায়। শার্লির ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানোর সময় সে বেইনের কাঁধে সে অভিশপ্ত চিহ্নটি দেখতে পায়, যেটা মূলত শার্লির কাঁধেও ছিল। শার্লি সেখানে থাকা সবাইকে বলে, কয়েক শত বছর পূর্বে তার পূর্বপুরুষরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানের গুহায় আশ্রয় নেয়। এতে করে মূলত সেই শয়তানের ঘুম ভেঙে যায়, আর সেই গুহায় থাকা কিছু অদ্ভুত প্রাণী তাদের উপর হামলা করে এবং তাদের শরীরে সেই অভিশপ্ত চিহ্ন এঁকে দেয়। সেই অভিশপ্ত চিহ্নের প্রভাবে তাদের মধ্যে যারা বয়স্ক ছিল তারা তখনই সেখানে মারা যায়, এবং যারা জীবিত ফিরে আসে তারা 30 বছর পূর্ণ হলেই মারা যায়। মূলত এই অভিশপ্তের উত্তরাধিকারীরা 30 বছরের বেশি বাঁচে না। এজন্য শার্লি সেই সেলেস্টিয়াল বোন খুঁজছে, যেন এর প্রভাবে স্বল্প আয়ুর প্রভাব কাটিয়ে সে দীর্ঘ জীবনের আনন্দ নিতে পারে। কিন্তু সে জানতো না যে এই কাজ এত কঠিন, তাই সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু বেন শার্লিকে কথা দেয় সে সেলেস্টিয়াল বোন নিয়ে এই অভিশপ্ত মুক্ত করবে। পরের দিন তারা ঠিক দুপুরের সময় গুহায় নামার সিদ্ধান্ত নেয়, যাতে করে তারা বেশি সময় ধরে নেকড়ের হাত থেকে বাঁচতে পারে। তারা সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় নেকড়েগুলো সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। বেন সময় নষ্ট না করে গুহার দরজাটিকে খুলে ফেলে, তাদেরকে নিয়ে মাটির তলা দিয়ে যেতে থাকে এবং একসময় তারা গুহায় পৌঁছে যায়, যা দেখতে একেবারে মন্দিরের মতো ছিল। বেন সেখানে গিয়ে একটি মোমবাতি জ্বালায়, আর সম্পূর্ণ ঘরে তখন আলো জ্বলতে শুরু করে। সবাই খুব সাবধানে কদম বাড়াচ্ছিল। সবাই মূলত জেনে গিয়েছিল এই জায়গাটি একটি মরণ ফাঁদ। তখন ভুলবশত বেইনের পায়ে একটি ক্ষতস্থানে পড়ে যায়। এর ফলে পুরো রুম কাঁপতে থাকে। তারা সবাই বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। হঠাৎ করে তাদের উপর প্রচুর পরিমাণ তীর বর্ষণ হয়। তারা সবাই কোনোভাবে সেই তীরগুলো থেকে বেঁচে যায়। এরপর তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। তখন তাদের দিকে কতগুলো তলোয়ার দ্রুতবেগে ছুটতে শুরু করে। সবাই অল্পের জন্য বেঁচে যায়। একটু পরে মন্দিরের উপর থাকা জালের মতো ধারালো ছুরি তাদের উপর পড়তে থাকে। তারা সেখান থেকেও কোনো মতে বেঁচে যায়। প্রতিটি ধাপ যেন তাদের জন্য মরণ ফাঁদের মতো জাল বিছানো ছিল। সকল ধাপ কাটিয়ে তারা শূন্যের উপর ভাসতে থাকা সেলেস্টিয়াল বোনের কাছে পৌঁছায়। বেন ধীর পায়ে সেটির দিকে এগিয়ে যায় এবং সেই বোনটিকে তুলে তার ব্যাগে নেয়। তখন শার্লি খেয়াল করে কিছু দৈত্য আকৃতির মাকড়সা তাদের দিকে ছুটে আসছে এবং তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এরপর তারা সবাই মিলে সেই মাকড়সাগুলোর সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু মাকড়সাগুলোর সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তাদের সাথে পেরে ওঠা বেশ অসম্ভব। তখন বেন লক্ষ্য করে মাকড়সাগুলো শুধু সেলেস্টিয়াল বোনের পিছু করছে। এরপর সে তার জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত মাকড়সাগুলোকে নিজের কাছে ডেকে নেয়, যাতে অন্য সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসতে পারে।
সবাই উপরে চলে গেলে শার্লি সেখানে থেকে যায় বেইনকে সাহায্য করার জন্য। শার্লির সাহায্যে বেইন অনেক সূক্ষ্মতার সাথে মাকড়সার উপর থেকে শার্লির কাছে চলে আসে। তারা দুজন সিঁড়ি বেয়ে মন্দিরের উপর থেকে বের হবার সময় কিছু মাকড়সা শার্লিকে টেনে নিয়ে যায়। তখন বেইন শার্লিকে বাঁচাতে আসলে তখন তাদের পুরো টিম সেখানে চলে আসে এবং সবাই একত্রিত হয়ে সেই বিপজ্জনক মাকড়সাগুলোর সাথে লড়াই করতে থাকে। ইতিমধ্যে মাকড়সাগুলোর সাথে লড়াই করতে গিয়ে উপরে থাকা গুপ্ত দরজাটি বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই এখানে বন্দী। ডক্টর সান আর রিয়গ মিলে প্ল্যান করে মাকড়সাগুলোকে নিজের দিকে ডেকে সমস্ত জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয়। সবাই কাঁটাযুক্ত দেয়ালের সাহায্যে মাকড়সাগুলোকে এক জায়গায় আটকে ফেলে। সবাই ভেতরে চলে আসার পর বেইন লাইটার ছুঁড়ে মারে আর পেট্রোলের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সেখানে উপস্থিত প্রায় সব মাকড়সা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আগুনের ধোঁয়ার কারণে তাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে শার্লি লক্ষ্য করে তাদের হাতে থাকা কম্পোস্টটি কাজ করা বন্ধ করে দিয়েছে, যেমনটা তাদের বোর্ডে থাকা অবস্থায় হয়েছিল। তখন তাদের মনে হচ্ছিল তারা হয়তোবা সমুদ্রের কাছাকাছি রয়েছে। এজন্য তারা সবাই মিলে দেয়াল ভাঙার চেষ্টা করে। ওই পাশ থেকে বোর্ডে হামলা করা সেই দানবটি আঘাত করতে শুরু করে। কিছুক্ষণ পর দেয়াল ভেঙে পানি আসতে শুরু করে আর এই সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। বেইন লক্ষ্য করে সেই জাদুকরী দানবটি তাদের পিছু করছে। দানবটি যখনই বেইনকে ধরতে যাবে তখন সৌভাগ্যবশত সেই ধ্বংসের স্তূপ পরে চাপা পড়ে যায়। ফলে তারা শেষবারের মতো সেখান থেকে প্রাণে বেঁচে যায়। এরপর সিন কাট হয়। আমরা সবাইকে একটি ট্রেনে দেখতে পাই। তারা কাজ শেষ করে সবাই যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। শার্লি বেইনকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। আজ থেকে তারা অভিশাপ মুক্ত। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, তোমরা যদি এই মুভির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি আজকের গল্পটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।